আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। রিপন মণ্ডলকে নিয়ে আলোচনা চলছিল। আজকে রাজশাহী ভার্সেস নোয়াখালীর ম্যাচটায় বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষে ছিলেন এবং সেই জায়গাটায় যখন রিপন মণ্ডল বল করছিলেন বা যখন স্টার্টিং ইলেভেনটাই দেখেছিলাম, তখনই আমরা আলোচনা করছিলাম যে আব্দুল গাফফার সাকলাইনকে দুটো ম্যাচ সুযোগ দেওয়ার পর রাজশাহী ওয়ারিয়র্স তারা পরিবর্তন করে রিপন মণ্ডলকে সুযোগ দিয়েছে। এখন রিপন মণ্ডল তিনি অকশনের থেকেই বোঝা যাচ্ছিল কোনো এক কারণে রাজশাহী ওয়ারিয়র্সের লিস্টে আব্দুল গাফফারের নিচেই আছেন, কারণ আব্দুল গাফফার সাকলাইনকে রাজশাহী ওয়ারিয়র্স তারা কিন্তু রিপনের চেয়ে অনেক বেশি দামে নিলাম থেকে কিনেছিল। সো রিপন মণ্ডল 25 লক্ষ টাকায় এসেছেন, আব্দুল গাফফার বোধহয় 40 লক্ষ ঊর্ধ্ব একটা অ্যামাউন্টে তিনি জয়েন করেছেন এই রাজশাহী ওয়ারিয়র্স দলটায়। এবং এই দুজনের ব্যাপারে আলাদা করে যে হাইপটা, সেটা যদিও রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার বলেছেন গণমাধ্যমকে যে অনেক আগে থেকেই তিনি তাদেরকে মনিটর করছেন এবং তাদেরকে দলে নেওয়ার ব্যাপারে একটা পরিকল্পনা আগে থেকে ছিল। স্পেশালি আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে তিনি বলেছিলেন যে পূর্ব পরিকল্পনার একটা ফসল ছিল যে নিলামে তার জন্য বিড করেছে। নট অনলি দ্য পারফরমেন্স ইন দ্য রাইজিং স্টার্স এশিয়া কাপ, তবে আমার কাছে মনে হয় যে এখানে ডেফিনেটলি রাইজিং স্টার্স এশিয়া কাপের একটা বিশাল বড় রোল ছিল, যেটার কারণে রাজশাহী ওয়ারিয়র্স এই রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন দুজনকেই সুযোগ বুঝে তাদের দলে কিন্তু অকশন থেকে নিয়ে নিয়েছে। এবং নেয়ার পর থেকেই আমি পার্সোনালি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে এই দুজনকে একসঙ্গে ব্যবহার করা হয় নাকি গাফফারকে আলাদা ব্যবহার করা হয়, রিপনকে আলাদা সুযোগ দেওয়া হয়। কারণ এই দলটার পেস অ্যাটাকে কিন্তু বেশ কিছু ভালো কন্টেন্ডার্স রয়েছেন দেশি বিদেশি ক্রিকেটার মিলিয়ে। বিনুরা ফার্নান্ডো ফ্রম শ্রীলঙ্কা, তিনি যদি পুরোটা সময় থাকেন ডেফিনেটলি তাকে এক প্রান্তে ব্যবহার করা হবেই। এবং সোফার রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে 3টা ম্যাচে তিনি খুবই ভালো বল করেছেন, ইন জেনারেল খুবই কনসিস্টেন্ট বোলিং করেছেন। তানজিম সাকিবকেও ডেফিনেটলি রাজশাহী ওয়ারিয়র্স রাখবে, সেটাও আমরা অনুমান করতেই পারি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটাই পেস বোলিং স্লট বাকি থাকে, যেই স্লটটার জন্য রিপন এবং আব্দুল গাফফার সাকলাইনকে লড়াই করতে হতো। সোফার 3টা ম্যাচের মধ্যে প্রথম দুটো ম্যাচে দেখেছি আব্দুল গাফফারকেই সুযোগ দেওয়া হয়েছে। আনফর্চুনেটলি আব্দুল গাফফার কিন্তু তার বেস্ট আউটপুটটা দিতে পারেননি। বেস্ট আই মিন যে ইকোনমিক্যাল বোলিং করা অ্যাটলিস্ট বা ক্রিটিক্যাল মোমেন্টে একটা ব্রেক থ্রু এনে দেয়, এই বিষয়গুলো কিন্তু আব্দুল গাফফার ঠিকঠাক করতে পারেননি এবং তার ওভারগুলো সামহাও এক্সপেন্সিভ হয়ে গেছে। তিনি আসলে যেই ডেলিভারিগুলো করেন, মানে সাধারণত তার স্লোয়ার ডেলিভারিগুলো খুব ডিসেপটিভ হয়, তার কাটার্সগুলো খুব ডিসেপটিভ হয়, সেই বিষয়টাই তার স্পেশালাইজেশন। বাট টি-20 ক্রিকেটে যেটা হয়েছে আর কি, আপনি যদি এক্সপ্রেস পেসের বোলার না হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার ডেলিভারি এবং স্লোয়ার ডেলিভারির মধ্যে তফাৎটা খুব একটা বেশি না থাকলে খুব বেশি সাস্টেন করা যায় না। অপোনেন্টরা যখন ধরে ফেলেন যে আপনি ভ্যারিয়েশনটা করতে চান, তখন কিন্তু তারা বিভিন্ন উপায়ে আপনার এই স্লোয়ার ডেলিভারিগুলোর এগেনস্টে রান তোলার একটা উপায় বের করে ফেলেন। ফর এক্সাম্পল দে ওয়েট, ধরেই নেন যে আপনি মোর অফেন দেন নট স্লোয়ারগুলো দেবেন, এবং গাফফার সাকলাইনের বিষয়টা এখন ওই জায়গায় গিয়ে থেকেছে। আমার মনে হয় একটা টাফ লার্নিং কার্ভ দিয়ে তিনি গেছেন, প্রথম দুটো ম্যাচে আনসাকসেসফুল ছিলেন ওভারঅল বলা যেতে পারে। সো তৃতীয় ম্যাচটায় আমি দেখলাম স্টার্টিং ইলেভেনে রিপন মণ্ডল এসেছেন এবং আব্দুল গাফফার সাকলাইন ড্রপড হয়েছেন। সো লাইক ফর লাইক একটা চেঞ্জ, একজন পেসারের জায়গায় একজন পেসার লোকাল ক্যাটাগরিতে। এই ব্যাপারটাই আমার কাছে শুরুর দিকে ইন্টারেস্টিং লেগেছিল। এবং রাজশাহী ডেফিনেটলি তারা টস জিতে ফিল্ডিং নিয়েছে, তাদের উপর আলাদা একটা প্রেশার ছিল যে দুটো ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলছে, এটা তাদের থার্ড গেম এবং একটা ম্যাচে জেতার পর পরের ম্যাচে তারা হেরেছে, একটা নেগেটিভ নেট রান রেট নিয়ে তারা বসে আছে, একটা স্ট্রাগলিং সিচুয়েশনে আছে, যেখানে কিনা তাদেরকে আসলে প্রি টুর্নামেন্ট ফেভারিটসদের কাতারে রাখা হচ্ছিল অ্যালং সাইড রংপুর রাইডার্স অ্যান্ড ঢাকা ক্যাপিটালস, ইভেন সিলেট টাইটেন্স সেই কনভারসেশনের মধ্যে আসছিল শুরুতে। বাট যখন থেকে বিপিএল এর ম্যাচগুলো শুরু হয়েছে আমরা কিন্তু দেখছি যে রংপুর লুকস লাইক আ টিম যাদেরকে আসলে বিট করা খুব টাফ হবে। তাদের কোয়ালিটি আসলেই ওভারঅল লোকাল এবং ফরেনার মিলিয়ে খুব ভালো একটা জায়গায় রয়েছে, তাদেরকে হারানো খুব ডিফিকাল্ট একটা কাজ হবে। প্রথম ম্যাচটাও তারা আজকে সকালে জিতেছিল খুব সহজেই। এবং সেই সাথে আমরা যদি রাজশাহী ওয়ারিয়র্সের কথা বলি, দ্বিতীয় ম্যাচটা তারা যেভাবে হেরেছে, ওই ডিফিটটার মধ্যেই কিন্তু একটা শঙ্কা লুকিয়েছিল যে না, স্কোয়াডটা ভালো হওয়ার পরও মেবি এটা বেস্ট স্টার্টিং ইলেভেন না, মেবি ক্ষেত্র বিশেষে স্টার্টিং ইলেভেনে পরিবর্তন আনতে হবে। সো রাতের ম্যাচ ছিল এটা রাজশাহীর, এর আগের দুটো ম্যাচ তারা দিনে খেলেছিল, হয়তো রাতের ম্যাচ হওয়ার কারণেই তারা হুসাইন তালাতের মতো একজন পেস বোলিং অলরাউন্ডারকে রেখেছে এস এম মেহরবকে ড্রপ করে, এবং সেই সাথে তারা রিপন মণ্ডলকেও অ্যাড করেছে আব্দুল গাফফার সাকলাইনের জায়গায়। মোস্ট লাইকলি যেহেতু ওভারকাস্ট কন্ডিশন ছিল, আজকে বেশ শীত ছিল এবং সেই সাথে উইকেটেও আমরা ঘাস দেখেছি, রাতের বেলায় যখন ফ্লাড লাইট জ্বলছে সেই সময়টায় বল স্কিড করতে পারে এরকম একটা ধারণা থেকে আমার মনে হয় একটু গতিসম্পন্ন বোলারের দিকেই নজর রেখেছিল রাজশাহী ওয়ারিয়র্স। এবং ডেথ ওভার্সে যেহেতু আব্দুল গাফফার সাকলাইন খানিকটা ব্যর্থ হয়েছেন গত দুই ম্যাচে, রিপন মণ্ডলের স্পেশালাইজেশন যেটা ডেথ ওভার্স বোলিং, সেটার জন্য হয়তো তাকে আজকে সুযোগ দেওয়া হয়েছে এবং সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন বটে।
প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে বের হয়েছেন। ডেফিনেটলি নোয়াখালী এক্সপ্রেস তারা ভালো ব্যাটিং করতে পারেনি, টসে হেরে আগে যখন ব্যাট করতে এসেছিল একের পর এক তাদের উইকেট পড়তে থাকে এবং শেষ পর্যন্ত তারা মাত্র 124 রান করেছে। তার কৃতিত্বের অনেকটুকুই আসলে রিপন মণ্ডলের কাছেই চলে যায়। পার্টিকুলার একটা ওভারের কথা মনে আছে, তার ফার্স্ট ওভারে তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন, সেকেন্ড ওভারে একটা উইকেট মেডেন নেন, তার ফোর্থ অ্যান্ড ফাইনাল ওভার সেখানে কিন্তু তিনি 1 রান দিয়ে 2টো উইকেট নিয়েছিলেন, শেষ বলে উইকেট পেতে পারতেন, অর্থাৎ ফাইফারও হয়ে যেতে পারতো তার। আনফর্চুনেটলি ক্যাচ ড্রপ হয়েছে তার শেষ বলটায়। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে রিপন মণ্ডল আজকে যে বোলিংটা করেছেন তারপর কিন্তু তাকে দল থেকে বা 11 থেকে সরিয়ে দেওয়াটা খুব কঠিন একটা কাজ হবে। প্লেয়ার অফ দ্য ম্যাচে হয়ে গেছেন এবং রিপন মন্ডলের জন্য এটা কিন্তু নতুন কিছু নয়। আজকে ওভারঅল যদি তার বোলিং বিশ্লেষণটা দেখি, আজকে কিন্তু অনেক লোকাল এবং ফরেন পেস বোলারদেরকে আমরা ইন অ্যাকশন দেখেছি এবং সেটা দেখতে আমরা ইন্টারেস্টেড ছিলাম। উইকেটটাই এমন ছিল, কন্ডিশনটাই এমন ছিল যে পেস বোলাররা এই উইকেট আর এই ধরনের কন্ডিশন দেখলে খুশি হয়ে যাবেন। নতুন বলটাকে মুভ করানোর স্কোপ আছে, বলটা ক্যারি করে যাচ্ছিল এবং ব্যাটাররা বেশ বেগ পাচ্ছিলেন ওই সুইং মুভমেন্টকে কন্টেন্ট করতে। সারাদিন 2টো ম্যাচের 4 ইনিংসে আমরা কিন্তু এই ঘটনা দেখেছি এবং নোটেবল যদি পারফরমেন্সের কথা বলি, ফাহিম আশরাফ তো 5 উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে এবং তারপর হাসান মাহমুদের বোলিং দেখলাম, দারুণ বল করেছেন তিনি। আনফর্চুনেটলি রানটা এত কম ছিল যে তিনি নোয়াখালীর হয়ে ওই 124টা ডিফেন্ড করতে পারেননি, তবে তার বোলিংও বেশ ভালো হয়েছে। রিপন মণ্ডলের বোলিংটা নিয়ে আলাদা করে আসলে কথা বলতেই হবে যে তিনি টপ অর্ডারের 2জনকে আউট করেছেন। সাব্বির হোসেন গতিতে পরাস্ত করেছিলেন, একটা বিগ শটে যেতে গিয়ে মিরনে ক্যাচ দিয়ে দিয়েছেন। হায়দার আলীকেও তিনি তুলে নিয়েছেন, যিনি কিনা নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন ছিলেন আজকে এবং টপ রান স্কোরার ছিলেন, তার উইকেটটা রিপন নিয়েছেন। এবং লেজের দিকের 2জন ব্যাটার হাসান মাহমুদ এবং রেজাউর রাজা, এই 2জনকেও রিপন মণ্ডল আউট করেছেন। স্বাভাবিকভাবে তিনি যখন লেটে বল করতে আসেন সেই সময়টায় কিন্তু তার ইয়র্কারটাই মূল অস্ত্র থাকে, তবে আজকে অন্যান্য ভ্যারিয়েশনও তিনি দেখিয়েছেন। রাজাকে যেমন একটা লেন্থ বলেই ইন কাটারে বোল্ড করেছেন, তারপরে হচ্ছে হাসান মাহমুদকে একটা স্লোয়ার ডেলিভারি দিয়ে বোকা বানিয়ে বড় শট খেলাতে দিয়ে তারপর ডিপারে ক্যাচ তিনি হয়েছেন। সো ওভারঅল রিপন তার অন্যান্য ভ্যারিয়েশনগুলো আজকে দেখিয়েছেন, শুধুমাত্র ইয়র্কার তার মূল অস্ত্র, সেটা আজকে সেভাবে তার বেরও করতে হয়নি, এছাড়াই তিনি সফল হয়ে গেছেন। 13 রান মাত্র খরচ করে 4টা উইকেট পেয়ে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এখানে। এবং একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল ধারাভাষ্য কক্ষে, আমরা যখন রিপনের বোলিংটা দেখছিলাম বা তার উইকেট নেওয়াগুলো দেখছিলাম, তখন একটা আলোচনা হচ্ছিল যে রিপন কি ন্যাশনাল টিমে ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেছেন কিনা ইতিমধ্যেই। কারণ আমরা কিন্তু এবারের বিপিএল এখনো পর্যন্ত ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে দেখছি ইন অ্যাকশন। তাসকিনকে এখনো দেখিনি। মুস্তাফিজ রংপুরের হয়ে আজকে সকালে খেলেছেন, দুর্দান্ত বল করেছেন তিনি। তানজিম সাকিবের কথা বলতে পারি, স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টিং, 3টা ম্যাচ হয়ে গেছে, তিনি উইকেট পাচ্ছেন ঠিকই কিন্তু কিছু কিছু ওভার যাচ্ছে যেখানে তিনি বলের নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। আজকের ম্যাচটাই তার একটা প্রাইম এক্সাম্পল। নোয়াখালীর এগেনস্টে তানজিম সাকিবের ফার্স্ট ওভারে তিনি 18টা রান দিয়েছেন, যার মধ্যে ওই বাইজ, লেগ বাইজ, এক্সট্রা 5 ওয়াইডস, এই ধরনের অনেক কিছু কিন্তু ঘটেছে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই তানজিম সাকিব এই ধরনের কন্ডিউসিভ উইকেটে যে কন্ট্রোলটা রাখতে পারেননি, তার থেকে বেটার কন্ট্রোল রিপন মণ্ডলের কাছ থেকে আমরা দেখলাম। তার প্রথম ম্যাচেই তিনি কিন্তু সেই কাজটা করেছেন। সো আমি জাস্ট কম্পেয়ার করে বলছি না যে সাকিবকে বাদ দিয়ে রিপনকে নিতে হবে, আমি জাস্ট বলছি যে রিপন কি তৈরি কিনা এই বাংলাদেশ সিনিয়র মেন্স ন্যাশনাল টিমে টি-20 সেটআপে ঢোকার জন্য। সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা হচ্ছিল, একটা বিতর্ক হচ্ছিল বলা যেতে পারে। কো কমেন্টেটররা যারা ছিলাম আমরা অফ এয়ারেও আলোচনা করছিলাম বিষয়টা নিয়ে। একজন বলছিলেন যে না, আসলে আমাদের যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সাইফুদ্দিন, তানজিম সাকিব, যারা সিস্টেমের মধ্যে বহুদিন যাবত অলরেডি আছেন, শরীফুলের কথা বলা যেতে পারে, শরীফুলও দারুণ বল করেছেন আজকে, যদিও তার দল হেরেছে। বাট ওই তো, যারা পাইপলাইনের মধ্যে এখন আছেন, যারা সিস্টেমের মধ্যে আছেন, তাদেরকেই বিশ্বকাপে ক্যারি করে নিয়ে যাওয়া হোক, নতুন কোনো এক্সপেরিমেন্টেশন না হোক। রিপন মণ্ডলরা হয়তো এর পরের ফেজে পোস্ট ওয়ার্ল্ড কাপ যখন সময়টা আসবে তখন হয়তো তারা তাদের সুযোগটা পেয়ে যেতে পারেন। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে টি-20 বিশ্বকাপের জন্য যে স্কোয়াডটা তৈরি করা হবে সেখানে কিন্তু শুধুমাত্র আমরা পেস বোলার নিয়ে যাচ্ছি এভাবে কিন্তু ক্যাটাগরাইজ করলে হবে না। আমাদের টাইপোলজি বুঝতে হবে যে কোন ধরনের বোলাররা পেস বোলারদেরকে আমরা সিলেক্ট করছি, একটা ডাইভার্সিফাইড ব্যাপার রয়েছে কিনা জায়গাটার মধ্যে। ফর এক্সাম্পল মুস্তাফিজ তো ভেরি ইউনিক, তিনি তার মতো করে থাকবেন, তার জায়গাটা আসলে কেউ ধরতেও পারবে না, ধরা ছোঁয়ার বাইরে তিনি আছেন। এবং তার সাথে ইন কন্টেনশন কারা কারা আছেন, ডেফিনেটলি তাসকিন আছেন, আছেন তানজিম সাকিব, আছেন সাইফুদ্দিন, আছেন শরীফুল, অর্থাৎ 5জন বোলার। আমার তো মনে হয় যে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টি-20 বিশ্বকাপে হয়তো 4জন পেসার জায়গা পেতে পারেন, সেখানে আনফর্চুনেটলি আইদার সাইফুদ্দিন বা শরীফুলকে বাদ পড়ে যেতে হয়, কিংবা ইভেন তানজিম সাকিব, আমার মনে হয় না তাকে বাদ দেওয়া হবে। আই থিঙ্ক হি উইল বি দেয়ার। মানে বেসিক্যালি তানজিম সাকিব, তাসকিন, মুস্তাফিজ থাকবেনই, তাদের সাথে যে কোনো একজনকে ক্যারি করা হবে। এখন এই জায়গাটার মধ্যে শরীফুল, সাইফুদ্দিন এবং রিপনকেও যদি এই কনভারসেশনে অ্যাড করি, হু ইজ মোর ওয়ার্থি?
আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে এখনই জানিয়ে দিন আপনাদের মতামত, যে আসলে যদি 4 পেস বোলার বাংলাদেশ নিয়ে যায় টি-20 ওয়ার্ল্ড কাপে বেসড অন ফর্ম, পারফরমেন্স অ্যান্ড অ্যাবিলিটি, আপনাদের কাছে কি মনে হয় যে তানজিম সাকিব, তাসকিন এবং মুস্তাফিজকে যদি আমরা ধরে নিই যে যাচ্ছেন, ফোর্থ পেসারটা কে হবেন? শরীফুল, রিপন মণ্ডল এবং সাইফুদ্দিন হচ্ছে আপনাদের সামনে অপশনস। অন্যান্য সময় হলে আমি আসলে অন্যভাবে বিবেচনা করতাম। হাসান মাহমুদের কথা তো অ্যাডই করলাম না, তিনিও কিন্তু দারুণ একটা বিপিএল কাটাচ্ছেন সোফার নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। বাট মূল যে কথাটা সেটা হচ্ছে যে আমরা নতুন বলের বোলার যদি খুঁজি সেই জায়গাটায় এই যে তিনজন আছেন তানজিম সাকিব, তাসকিন এবং মুস্তাফিজ, মোস্ট লাইকলি তানজিম সাকিব এবং তাসকিন নতুন বলে বল করবেন। এখন তাসকিনকে আমরা দেখেছি নতুন বলে বেশ ভালো বোলিং করতে, তানজিম সাকিবও মাঝে মধ্যে ভালো বল করেন, আবার মাঝে মধ্যে প্রথম ওভার বা প্রথম দুটো ওভার বেশ এক্সপেন্সিভ হয়ে যান। সো তার বোলিং একটা ইনকনসিস্টেন্সি কিন্তু আমরা দেখছি ইন টার্মস অফ প্রোভাইডিং রানস। তারপরে ধরে নিলাম যে এই দুজন নতুন বলে বল করতে পারেন। মুস্তাফিজুর রহমান তিনি যে কোনো জায়গায় বল করতে পারেন, বাট তার স্পেশালাইজেশন হচ্ছে ডেথ ওভার বোলিং, তাকে সেখানে বেশি ওয়ার্কলোডটা দেওয়ার কথা। সো ডেথ ওভার যে মুস্তাফিজের সঙ্গী কে হবেন? আমরা তাসকিনকেও দেখেছি স্ট্রাগল করতে, তানজিম সাকিবকেও দেখেছি টু মাচ এক্সপেরিমেন্ট করতে গিয়ে স্ট্রাগল করতে। এমন একজন পেসার কি আমাদের দরকার না যাকে আমরা নির্দ্বিধায় ডেথ ওভার্সের স্পেশালিস্ট হিসেবে বল করাতে পারি এবং যিনি পেস বোলার? এই সিলেকশনটায় যদি যাই, আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিন এবং রিপন মণ্ডল বাদ বাকি সব বোলারদের থেকে আসলে এগিয়ে থাকবেন সেই ক্যাটাগরিতে। সো সাইফুদ্দিনের আমার কাছে মনে হয় যাওয়ার সম্ভাবনাটা বেশি। এমন হতে পারে শরীফুল বাদ পড়ে গেলেন, আনফর্চুনেট হবে, শরীফুল ইজ আ ভেরি 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 গুড বোলার, বাট কিছু করার নেই। রিপন মণ্ডল ডাজ হি হ্যাভ অ্যান আউটসাইড চান্স? একটা ফ্যান্টাস্টিক বিপিএল যদি তিনি কাটান, যদি তিনি টপ উইকেট টেকার হিসেবে শেষ করেন, যদি তিনি ক্রিটিক্যাল ম্যাচেসগুলো বের করে নিয়ে আসেন, এবং একই সাথে বিপিএলে যেহেতু অন্য বোলাররাও খেলছেন, কারো যদি একটা অফ ফর্ম যায়, একটা পুরোপুরি অফ সিজন বা একটা অফ টুর্নামেন্ট যায়, ফর এক্সাম্পল তানজিম সাকিবের গেল বা সাইফুদ্দিনের গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় রিপন মণ্ডল হ্যাজ অ্যান আউটসাইড চান্স। কারণ তার যেই ডেথ ওভার স্পেশালাইজেশনটা আছে সেটা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে অনেক বেশি কাজে লাগতে পারে, তার ইয়র্কার অ্যাকিউরেসিটা আমাদের হয়তো অনেক বেশি কাজে লাগতে পারে। সো লেটস সি শেষ পর্যন্ত নির্বাচকরা কিভাবে কাজটা করেন, বাট আমার পার্সোনাল মতামত হচ্ছে রিপন মণ্ডল যদি টি-20 ওয়ার্ল্ড কাপে অ্যাজ এ ডেথ ওভার স্পেশালিস্ট বাংলাদেশের 4 পেসারের মধ্যে একজন হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়, I don't see a big problem in that. In fact, I see he is an asset for us going forward. কারণ তার এই ফর্মটা আমার মনে হয় আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে ক্যাশ ইন করা উচিত। আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। অল স্পোর্ট এবিপি, ভালো থাকবেন সবাই।